নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা বারবার করে বিভিন্ন ভোটের আগে দেখি কখনো ইডি, কখনো সিবিআই ব্যাপক তৎপর হয়ে ওঠে। এবং নির্বাচন কমিশন যবে থেকে রাজ্যে নির্বাচনে এসআইআর প্রসেস শুরু করেছেন তবে থেকে রাজ্যে কিন্তু একটা অশান্তির আবহ চলছে। যদিও তৃণমূল কংগ্রেস তো অশান্তির একেবারে গাছ, তার থেকেও বড় অশান্তির গাছ হচ্ছে কিন্তু এই নির্বাচন কমিশন। নানান রকমের ভয় ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে একেবারে তটস্থ করে রেখেছে এবং এখনো পর্যন্ত 100-র উপরে মানুষ মারা গেছে। গত দুদিনের খবর দুজন মারা গেছেন। তো এই যে মারা যাচ্ছে তাকে কিন্তু কোনো রকম কম্পিত করছে না, তিনি কিন্তু তাতে কোনো তার কাজ তিনি করে যাচ্ছেন বিজেপি ইশারায়, বিজেপির কেন্দ্রীয় বিজেপির ইশারায় তিনি কিন্তু একেবারে একের পর এক সিদ্ধান্ত পাল্টাচ্ছেন আর কাজ করছেন, পাল্টাচ্ছেন আর কাজ করছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবজারভেশন যেটা, সেটা কিন্তু ভয়ঙ্কর। তিনি বলছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলছে যে যেভাবে মানে এই যে নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে যে কাজ করতে পারছে না, এটা কিন্তু রাষ্ট্রের পক্ষে একটা বড় বিপজ্জনক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা যে অবজারভেশন দিচ্ছে রাজ্যের এই যে এসআইআর প্রসেস এবং এই যে নির্বাচনের যে প্রসেস চলছে, এই প্রসেস সে তারা মনে করছে যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। স্বাধীনভাবে কাজ করতে না পারলে রাষ্ট্রের যে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে, এ কথা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছেন। তাহলে ভাবুন যে নির্বাচন কমিশন কার নেতৃত্বে চলছে, কার ইশারায় কাজ করছে। আবার ঠিক উল্টো দিকে যদি আমরা দেখি, প্রতিটা ইলেকশনের আগে যদি দেখেন যে ইডি আর সিবিআই একেবারে তৎপর হয়ে ওঠে, সবাইকে ডাকতে শুরু করে দেয়, যার যা নেই যার যা আছে তাকে নিয়ে বলে যে চলো আসো আমাদের টেবিলে বসে দেখাও। ঠিক সেই রকমই আমরা দেখলাম যে দেবাশিস কুমার, রাসবিহারীর টিএমসি প্রার্থী দেবাশিস কুমারকে ডাকা হয়েছিল কিছুদিন আগে। এরপর 6 এপ্রিল সুজিত বসুকে ডাকা হয়েছে, যিনি বিধাননগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আবার 8 এপ্রিল মধ্যমগ্রামের রতিন ঘোষকে তলব করেছেন ইডি। মানে একের পর এক নেতা নেত্রীকে তলব করবেন এই নির্বাচনের আগে। প্রশ্ন এখন এইভাবেই থেকে যাচ্ছে যে মমতা ব্যানার্জি সাধারণভাবে চিৎকার চেঁচামেচি করবেনই যে কেন ভাই তুমি এইভাবে ডাকছো, তোমার যদি ডাকার হতো তুমি আরো আগে ডাকতে পারতে, তুমি আরো আগে ডেকে তুমি যা করার করতে পারতে, যদি অ্যারেস্ট করার অ্যারেস্ট করতে, যদি অ্যারেস্ট না করার যদি তুমি মনে হয় যে না কোনো দোষ করে তাকে ছেড়ে দিতে, যেটা তোমার করার ইচ্ছে সেটা তুমি ভোটের আগে করতে। তুমি ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর এইভাবে এক একজন নেতা নেত্রীকে তুমি ডাকছো। এখন এর পক্ষে এর বিপক্ষে সবসময় মানুষ আপনি খুঁজে পাবেন। বিজেপির যে সমস্ত চ্যানেলগুলো আছে, ইউটিউব চ্যানেল এবং যে সমস্ত সংবাদ মাধ্যম আছে যারা বিজেপি সাপোর্টার, তারা বলবেন যে ইডি সিবিআই কখন ডাকবে সেটা কি আমরা ঠিক করে দেবো? না, অবশ্যই আমরা ঠিক করবো না। কিন্তু প্রতিবারই কি একই রকম জিনিস ঘটবে? প্রত্যেকবার যদি একই টাইপের ঘটনা ঘটতে থাকে তাহলে সাধারণ মানুষের মধ্যে কি জিনিস জাগবে? আজকে ধরুন একটা কথা পরিষ্কার ভাবে বলছি, প্রতিবারই দেখাচ্ছি ভাত যখনই আপনি বসাচ্ছেন, বসাবার পর ভাতটা গলে যাচ্ছে, তার মানে আপনি কি বুঝবেন? যে চালটা ভালো নেই, যে কারণেই ভাত গলে যাচ্ছে, ভাতটা নরম হয়ে যাচ্ছে, ভাতটা সেদ্ধ ভাত বেশি হয়ে যাচ্ছে। আপনি যতবার বসাচ্ছেন ততবারই কিন্তু একই ঘটনা ঘটছে। তাহলে এই জায়গা থেকে একটা সিদ্ধান্তে আসবেন। ঠিক আমরা যেভাবে দেখছি যে নির্বাচন যখনই আসছে, সে বিধানসভা হোক, লোকসভা হোক, পৌরসভা হোক, ঠিক তার আগেই আমরা দেখছি যে ইডি সিবিআই এরা তৎপর হয়ে উঠছে। যদি কাউকে কিছু জিজ্ঞাসাবাদ করার থাকে, যদি সত্যি তিনি অপরাধ করে থাকেন, তার সাজা হোক, সবাই চাইছে সেটা।
এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এটাকে ইস্যু করে ফেলতে পারছেন, যে ইস্যুটা বিজেপির সর্বভারতীয় নেতৃত্বরা কিন্তু তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে। কারণ 2029 পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রেখে দিতে চাইছেন, যে কোনো অবস্থাতেই যাতে তিনি মুখ্যমন্ত্রীর এই বিধানসভা মানে তৃণমূল কংগ্রেস বিধানসভা থেকে যাতে সরে না যায়, মানে এই সরকার যাতে কোনো অবস্থাতেই সরে না যায় 2029 পর্যন্ত, তার বন্দোবস্ত চলছে সব সময়। এবং সেই কারণে বারবার এই যে ঠিক নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এখন সমস্ত প্রার্থীরা ভোটের প্রচারে নেমে গেছে, ঠিক এখন ইডি সিবিআই কে দিয়ে রীতিমতো তলব করানো হচ্ছে। এতে দুরকম জিনিস মনে হয়, একটা হয় ইচ্ছাকৃত, আর একটা হয় যে এই যে আমি ডাকছি এর ফলে কি হবে, সে ফুটেজ পাচ্ছে, নিউজ ফুটেজ, সংবাদ মাধ্যমের কাছে তিনি বলতে পারেন যে দেখুন, এই দেখুন, আমি যদি কিছু জানার থাকে তো ভোটের প্রচারের আগে করতে পারতো, বা ইলেকশন হয়ে যাওয়ার পর আপনি ডাকুন। এই ইলেকশনের সময় আমাকে এখন দৌড়াদৌড়ি করতে হবে, আমাকে ভোটের প্রচার করতে হবে, আমাকে অনেক কিছু করতে হবে, কিন্তু আপনি মাঝখানে আমাকে ডাকছেন, তার মানে আপনি ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেসকে তার যে মহিমা সেটাকে নষ্ট করার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নাম, সেই নামটাকে খারাপ করতে চাইছেন, তৃণমূল কংগ্রেস দলটাকে আপনি খারাপ করতে চাইছেন। এতদিন সময় পাচ্ছেন, তখন আপনারা কিছু করছেন না, আর ঠিক ভোটের আগে আপনাদের যত ডাকাডাকি। এটা যেমন সাধারণ মানুষও বুঝতে পারছে, মমতা ব্যানার্জি নিজেও বুঝতে পারছেন, জানেন, এবং কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেইভাবেই ওনারা ডাকবেন আর এইভাবেই আমি চিৎকার করব, এবং সেই চিৎকারে সাধারণ মানুষ বুঝবে যে সত্যি মমতা ব্যানার্জি বলছেন, ভুল কিন্তু বলছে অ্যাকচুয়ালি বিজেপি। আর বিজেপি সেটাই চাইছে যে এখানে সিট বাড়াবো, কিন্তু তৃণমূল কংগ্রেসই যাতে থাকে, কারণ তৃণমূল কংগ্রেস যদি থাকে তাহলে কিন্তু কোনো অবস্থাতেই বিজেপি উল্টো পথে চলবে না। তৃণমূল কংগ্রেস মানে 2029 পর্যন্ত তৃণমূলকে রেখে দেওয়ার একটা বড় পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার জন্যই যত নাটক চলছে পশ্চিমবঙ্গে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরে বোঝাবার চেষ্টা করছি, অ্যাকচুয়ালি তৃণমূল আর বিজেপি দুটো কিন্তু এক, দুজনই কিন্তু একে অপরের পরিপূরক। কেউ কিন্তু চাইছে না যে একজন আরেকজনের সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। সে নানান কারণ থাকতে পারে, রাজনীতি কারণ, অর্থনীতি কারণ, দুর্নীতির কারণ, বিভিন্ন কারণ, এবং সেই কারণের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু দুজনের মধ্যে একেবারে গভীর, যার ফলে এই ঘটনা আমরা বারবার দেখতে পাবো। এবং 2029 পর্যন্ত মমতা ব্যানার্জি কিন্তু কেউ মমতা ব্যানার্জিকে ছুতে পারবে না, এটা কিন্তু একেবারে স্পষ্ট। দর্শক, আমরা এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।